বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com। আজ 12 নভেম্বর 2024। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। শুরুতেই ডেইলি ভিউজের অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আমাদের ডেইলি ভিউজ সংবাদ পাঠের মাধ্যম দিয়ে অনুষ্ঠান শুরু করছেন। আসসালামু আলাইকুম, স্বাগতম। এনএসটিভির পক্ষ থেকে আমাদের দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে ডেইলি ভিউজ দৈনিক ইত্তেফাকের শিশুর কাঁধে বইয়ের বোঝা। এখানে বলছে যে সবচেয়ে দুর্বল আর্থিক খাতের জেট টানতে হচ্ছে। মেগা প্রকল্প ছিল মূলত ভ্যানিটি প্রকল্প। প্রবাসীরা বিমানবন্দরে অতিথির মতো সম্মান পাবে, প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার 10 বছরের সাজা স্থগিত করল আপিল বিভাগ। উপদেষ্টা শেখ বশির হত্যা মামলার আসামি কিনা নিশ্চিত নন বাদী। আরেকটা হচ্ছে সচিবালয় অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আশুগঞ্জ কার্গো টার্মিনাল নৌপথে বাণিজ্য প্রসার ঘটবে। রাজধানী আনিসুল হক সড়ক রামচন্দ্রপুর খাল ফের বেদখল। খেলার খবর আছে, শারজায় সিরিজ হল বাংলাদেশ। নতুন উপদেষ্টা নিয়োগের মাধ্যমে ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে, এই মন্তব্যটা আমাদের আবুল হাসনাত আব্দুল্লাহ সাহেব করছেন। আচ্ছা, এখানে ওই যে আমরা এইটার উপরেই আজকের আলোচনাটা শুরু করি। প্রথম, এই সবচেয়ে দুর্বল আর্থিক খাতের যে টানতে হচ্ছে মেগা প্রকল্প ছিল মূলত ভ্যানিটি প্রকল্প। এইটা আমি প্রথমেই আমরা দুইজন, আপনি সিনিয়র সাংবাদিক, আমিও একজন সিনিয়র সাংবাদিক, নিউজ স্টার সম্পাদক। এখানটাই এই যে আমাদেরকে, আমরা বৃদ্ধ মানুষ, আপনি একজন জ্ঞানী মানুষ সাংবাদিক, এই যে হেডলাইনটা, আমি কোনো সংবাদ নিয়ে, প্রকল্প নিয়ে, আগের সরকার এই সরকার, আমি কোনো কথাটাই বলবো না। না বললে এইটা কি জন্য বলবো না, যেহেতু এই সরকার এসে এখনো কোনো বাজেট দেয় নাই। একটার সাথে একটা ওই সমন্বয় করতে গেলে এইটা, এই ভ্যানিটিটা কি, এইটা তো আমরা আজ নতুন শুনছি। যদি এইটা বলতো এখনকার যে সরকারটা যে প্রোগ্রাম মেগা প্রকল্প দিচ্ছে, এগুলো আগের আমলের ভ্যানিটি প্রকল্পের মতো নয়, এগুলো অরিজিনি প্রকল্প। এই জন্যই আমার বলার। আপনি তো আধুনিক যুগের আধুনিক মনস্ক এবং শেয়ার বাজারের মোটামুটি মার্কেটিং এর ব্যবসাটা করেন আর কি। তো সেই জায়গাটাই, যেটার প্রকল্পই এখনো নেওয়া হয় নাই, এই সরকার বাজেটটাই দিতে পারে নাই। এই যে মন গড়া যে কথাগুলো বলছে, আমি একজন বর্ষিয়ান মানুষ, এটা আমার মনের ওপরে খুব ইফেক্ট করে, কারণ আমি এর মানে খুঁজ দিছি। ভ্যানিটি প্রকল্প আবার কি? ভ্যানিটি ব্যাগ হয় মেয়েদের। এখানে মূলত লুটপাটের কথাটাই ভ্যানিটির। না, তাইলে তো বলতে হবে মানি ব্যাগ সর্বস্ব। এই ভ্যানিটি ব্যাগ মানি ব্যাগে মূলত একই হতে পারে না, কারণ ভ্যানিটি ব্যাগটা তো ইউজ করে মেয়েরা। তাহলে আমাদের এই সরকারের প্রধান ছিল আমাদের একজন মহিলা। তো সেই প্রেক্ষাপট থেকেই আমাদের এই বিজ্ঞ সাংবাদিক ইত্তেফাকের উনি এই ভ্যানিটি ইত্তেফাকের সাংবাদিকের এখানে কোনো কথা না। এটা হচ্ছে যে প্রকল্প এখন যারা হয়েছে না উপদেষ্টা, তাদের কথাটাই উনি এখানে তুলে ধরছেন। এই কথার ইত্তেফাকের হেডলাইনের উপরে আমি দীর্ঘদিন থেকে বলে যাচ্ছি, এদের সাংবাদিকরা কি করে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই জায়গাটাই সংক্ষেপ নাম লিখলেও লিখতে হবে কিন্তু মির্জা ফখরুল, মানে বিএনপির যিনি মহাসচিব। যদি এখানে জাতীয় পার্টির যেমন যদি কারোর আর কি চেয়ারম্যান বা ওই পর্যায়ের যদি কেউ থাকে, জাতীয় পার্টি এখন বিতর্কিত, তাদের অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, সাবেক সরকারের ফ্যাসিস্টের দোসর
আজকে যদি এই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করত, আওয়ামী লীগের কিন্তু কোনো ক্ষমতাই ছিল না আর কি নির্বাচন শব্দটি ব্যবহার করা। তো এই জাতীয় পার্টির ওপরে এই বৈষম্য বিরোধী ছাত্র হোক বা সাধারণ জনগণ হোক যে কর্মকাণ্ডটা ঘটাচ্ছে, এটা কতটা নৈতিক বা কতটা অনৈতিক সেদিকে আমি যাব না। এইটা করতেছে এই জন্যেই আর কি, জাতীয় পার্টি ছিল যেহেতু একটি এই যে স্বৈরতান্ত্রিক সরকার থেকে তাদের উদ্ভব, এবং আর এক এই যে স্বেচ্ছাচারী স্বৈরতন্ত্রের সাথে যোগ দিয়ে এই দেশের জনগণের গণতন্ত্রের 12টা বাজিয়েছে। গৃহপালিত বিরোধী দল হিসেবে তারা বাংলাদেশের জনগণকে যতটুকু পিছিয়ে দিয়েছে বিগত সরকার, জাতীয় পার্টি তার দায় এড়াতে পারে না। কারণ জাতীয় পার্টির উপরে ভর করেই বিগত সরকার তার 15 বছরের শাসন ক্ষমতা জনগণের উপরে চাপিয়ে দিয়েছিল। সুতরাং এটা আমি মনে করি জাতীয় পার্টি তার প্রাপ্য হিসাব তারা পাচ্ছে এবং তাদের পাওয়া উচিত, সমস্ত জনগণও তাই মনে করে। তা না হলে জাতীয় পার্টির পক্ষে আমি কোনো সুপারিশ জনগণের পক্ষ থেকে না, আমরা এনএসটিভি যেটা মেনটেন করি, আমরা যেহেতু রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, আমাদের সংবাদপত্র ডেইলি নিউজ স্টার, আপনি সিনিয়র সাংবাদিক নিউজ স্টার, আমাদের এখানে যেটা আমরা সংবাদপত্র হিসাবে কোন শ্রেণীর পত্রিকা এটা আমরা বুঝি না। আজকের যতগুলো পত্রিকা বের হয়েছে তার ভিতরে ইত্তেফাকটাই আমাদের কাছে মনে হয়েছে এতে কিছু অথেন্টিক বেস নিউজ আছে, এর ওপরেই জনগণের জ্ঞাতার্থে আর কি আমরা এখান থেকে এই যে আলোচনাটা করি, পর্যালোচনাটা করি। আমরা কাউরে প্রশ্ন করে বিব্রত করি না, জবাবেরও প্রত্যাশা করি না। আমরা খালি 18 কোটি জনগণকে একটু জনগণের লক্ষ্যে মেসেজটা উপস্থাপন করতে চাই। ঠিক আছে তো? এখানে ঠিক আছে। এখানে 17 ব্যাংকের সাথে গভর্নরের বৈঠক, দুর্বল ব্যাংকগুলিকে সবলদের আরো ধার দিতে বললেন গভর্নর। দায় পরিশোধ বিলম্ব করলে এলসিতে নিষেধাজ্ঞা, ডলার মার্কেটে অস্থিরতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা। এখানে আমাদের গভর্নর উনি একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে যে আমাদের দেশের কিছু ব্যাংক দেখা যাচ্ছে, বিশেষ করে এস আলম গ্রুপের যে ব্যাংকগুলি ছিল তারা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা তাদের গ্রাহকের ন্যূনতম টাকা দিতে ব্যর্থ হচ্ছে। তো সেই ব্যর্থতা কাটানোর জন্যই অপার হ্যান্ডে এই যে দুর্বল ব্যাংকগুলির বিপরীতে কিছু ব্যাংক আছে তাদের আবার একটা বিশাল একটা অঙ্কের, যখন মানুষের বয়স হয়ে যায় না, তার নিজের মেধাটাকে ইমপ্লিমেন্ট না করার জন্য এই যে অর্থ উপদেষ্টা মহোদয় না গভর্নর সাহেবের বয়সে এতটাই নুজো, ওনার ওই যে সাবেক আমলের বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনটা পড়াই হয়তো হয়ে ওঠে নাই। এইটা এখন থেকে 4 বছর আগে বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন হয়েছে আর কি, দুর্বল ব্যাংকগুলোকে শুধু এইরকম টাকা দেওয়া নয়, কলমানির টাকাও দিয়ে বাংলাদেশ ব্যাংক দিবে ডিভাইডেশন করে, যোগ্যতার ভিত্তিতে। বড় ভাই ছোট ভাই হিসাবে নাই, একটা ব্যাংক প্রতিষ্ঠা কবে, তার পেড অফ ক্যাপিটাল কবে, তার স্থিতি কত, তার লোন কত, তার মানে ইনকামিং ইনভেস্টমেন্ট কত, এইটা উনি এইভাবে আমাদের ব্যাংক সেক্টরে পরিকল্পিতভাবে যে কয়টা ব্যাংক রে এস আলম গ্রুপ আমি ওইদিকে আমরা ধ্বংস করে দিয়েছে। আমরা তো কেউ অর্থনীতিবিদ না, বিশারদ না, তারপরও আমাদের এখানে যেটা বলার, এই যে 15-16টা ব্যাংকে দিবে আর কি টাকা, বড় ভাই ছোট ভাইকে দিচ্ছে এইরকম না। গভর্নর মহোদয়ের কথা শুনে আমার মনে হচ্ছে যে গভর্নর মহোদয় বড় ভাই ছোট ভাইদেরকে দিবেন না, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন মেনে কত নম্বর ধারায় কিভাবে দিতে হবে সেইটাই যখন হবে সেইটাই খবর। আপনি তো খবরের হেডলাইন পড়ছেন না, এরপরে উনি যেটা করছেন এটা মহৎ কাজ, এর থেকে মহৎ কাজ আর হয় না। কিন্তু উনার মাধ্যম দিয়ে হচ্ছে এটা আমি শুনতে চাচ্ছি না। এটা হয় বলবেন মাননীয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের নির্দেশনা ক্রমে আমাদের এই ডক্টর ইউনূস মহোদয়ের নির্দেশনা ক্রমে যে কাজগুলি হচ্ছে, ওনার আন্ডারে যত লোকজন যে সেক্টরে যে লোকজন যেখানে যেভাবে কাজ করছে তার দায়িত্ব এখন কিন্তু ডক্টর ইউনূস, ওনার নাম বলতে হবে।
ধারাটা ডক্টর বলতে ইউনূস হবে। সাহেবের এখন ব্যাংকিং ধারা বলতে হবে। এখন আমাদের এই ব্যাংকিং গুলো দুর্বল ব্যাংকগুলোরে সবল করার লক্ষ্যে হ্যাঁ ঠিক এই আছে, যে পদক্ষেপগুলি নিচ্ছে এই পদক্ষেপগুলিকে আমরা স্বাগত জানাই। এগুলো সবই বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন মোতাবেক। তা তো অবশ্যই বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন এইটাই ছাড়া উনি যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনার কার্যক্রম সব বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন এবং মেনেই তাকে আইনানুগ করতে হবে। মেনেই উনি সবকিছু ঠিকই করছেন। আছে, সেইভাবে আমরা সেই আইনগুলির ফাঁক ফোকর বা ডিটেইলগুলি জানি না। আমরা জানি না বলেই জনগণও জানে না, আমরা জানানোর চেষ্টা করছি। আমরা তো আর বিশারদ না, বিশেষজ্ঞও না, আমাদের কেউ বেতনও দেয় না। তবে তবে হ্যাঁ, আরেকটা জিনিস আছে, প্রবাসীরা বিমানবন্দরে অতিথির মতো সম্মান পাবে। প্রধান উপদেষ্টা এটা বলেছেন, ধন্যবাদ। এটা প্রধান উপদেষ্টা, এটা ভালো বিগত কাজ। সরকারের আমলেই বা অনেক আগেই আমাদের এটা করা উচিত ছিল। কারণ এর আমাদের আগেও ছিল, কিন্তু remittance এই যোদ্ধা, আমলাতান্ত্রিক জটিলতায় আমরা যারা রেমিটেন্স যোদ্ধা এবং- তাদের যে প্রাপ্য সম্মান, হ্যাঁ। তারা দেশের জন্য যে টাকা বিদেশ থেকে কষ্ট করে ইনকাম করে নিয়ে আসে, আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করে, তাদের আমার এখানে রেমিটেন্সের একটি উপরে অনেক কিছু উপস্থাপনা, আমাদের এখানে তো নির্ভর একটা করে। ওই, সুতরাং তাদের যে প্রাপ্য কথা সম্মানটুকু বলছে, বিগত সরকারের এই যে কেউ এইভাবে চিন্তা প্রবাসী, করেনি। এই যারা এখানে ডিউটি করে না, এরা কিন্তু খুব দুষ্টু। কাস্টম অফিসার, ইমিগ্রেশন অফিসার, বিমানের আমার মনে হয় স্টেকহোল্ডার। দুষ্টু লোকের সংখ্যা খুব কম। না, এদেরকে এই find এদের out করে- এখানে করতে হবে কি, এখানে একটা ঘোষণায় আমার উপস্থাপনা, আমরা তো সাংবাদিকতা করি, যেগুলো সাধারণ মানুষ জানে না, প্রবাসীরাও জানে না। এখান থেকে একটা লোক যখন বিমানের টিকিট নিচ্ছে প্রতিদিনের, ওই যে ফ্লাইং ট্রাভেল চার্টার চেক করে আইডিএন এর ভিত্তিতে এয়ারপোর্ট গুলোতে আগেই চার্টার চলে আসবে। মধ্যপ্রাচ্য থেকে কত প্রবাসী আজ নামতেছে, কত প্রবাসী যাবে, এইটা করে চার্টার করে ঝুলাই দিলে আর কি, তখন ওই ইমিগ্রেশনে যখন পাসপোর্টটা দিবে আর ওদের বিদেশি ওয়ার্ক পারমিটটা দেখাবে, তারপর ওই ওয়ার্ক পারমিট দেখিয়েই তারা ওই ভিভিআইপি বা ভিআইপিতে ওয়েট করবে। আর তা না হলে গড় করে দিলে প্রতিদিন হাজার হাজার নামতেছে, হাজার হাজার উঠতেছে। এখানে কিন্তু ওই যে ভিআইপি মর্যাদা দিতে যাইয়ে একেবারে অমর্যাদার শেষ ধাপে না পৌঁছায়। এই জন্যই এখান থেকে আমরা আশা তাদের করছি- যেটা প্রবাসী আইডেন্টিটি, আমরা এর উপরে আশা করছি এটা এরকমও করা যেতে পারে, উপযুক্ত অথরিটি একটা আপনার এই পার্মানেন্ট বিষয়ে একটা ওয়েবসাইট অবশ্যই উইন্ডো সচেতন হবে খুলে, এবং পার্মানেন্ট উইন্ডো খুলেও কিন্তু এটা একটা গুগলের মাধ্যম দিয়ে যাতে সার্চ করলে ওই ইমিগ্রেশন অফিসার তার আইডিয়ার নম্বর দিল। আমি যেমন লাস্ট 18-তে যখন আমেরিকাতে গেলাম, আমার ওই ইমিগ্রেশন চেক আপটা আমার নিজেরই করতে হয়েছে। পাসপোর্টটা যখন দিয়েছি, এনআইডি নম্বর দেওয়ার পরে ওখান থেকে আমার অটো ইমিগ্রেশন হয়ে গেছে। অফিসার এসে আমার তো এই যে পাসপোর্ট, জার্নালিস্ট পাসপোর্ট আর কি, আমাকে ওই এই সাধারণ যে গেট আর কি, যেটা চেকিং টেকিং হয় না, লাগেজ চেকিং করে দিয়ে দিছে। তো এখানে যদি আইডিএন এর উপরে মর্যাদাটা নিশ্চিত করা হয়, তাহলে কিন্তু আমার এই প্রবাসী ভাই বোনেরা আর কি, প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যে কাজটা করছেন, এর শতভাগ আমরা পাবো। আপনার না হলে মাধ্যমে কিন্তু আপনার মাধ্যমে আমরা যে বিষয়গুলি জানতে হ্যাঁ। পারলাম, আমরা আশা করছি এই বিষয়গুলি আমাদের দর্শক এবং আমাদের এই প্রবাসী কল্যাণ এই বিমানবন্দরের যে কর্মকর্তা আছে, কর্মচারী বৃন্দ আছে, তারা এগুলি দেখবে এবং সেই আলোকে প্রবাসীরা যাতে সম্মানিত বোধ করে বা তাদের আসা যাওয়ার জন্য কোনো ঝামেলা না হয় সে বিষয়ে যথেষ্ট খেয়াল রাখবে এবং উত্তরোত্তর আরো তাদেরকে আরো কতটুকু কমফোর্টেবল করা যায় যারা বিমানবন্দর দিয়ে আমরা যাই, তাদের কাছে আমাদের উপস্থাপনা এবং নিবেদন, এই আমাদের রেমিটেন্স যোদ্ধারা যাতে অসম্মানে না পড়ে, তাদেরকে যথাযথ এই সম্মানটা আমরা প্রত্যাশা করছি। এখন আপনার কাছে আমাদের এই যে ছোট্ট যেটুকু একটু বর্তমান এই যে বাজার দর, দুইটার দাম কমছে, তিনটার বাড়ছে। আসলে এইগুলিতে আমিও একজন, আর এই যে চাঁদাবাজিটা সেই 17 পয়েন্ট এখন নাকি বেড়েছে। আর আমিও একজন সাধারণ মানুষ, আমাকেও বাজার করতে হয়, আমিও বাজারে নিয়মিতই যাই, কারণ নিয়মিত আমাকেও খেতে হয়। তো আমি যেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে দেখছি, আসলে পাইকারি মার্কেট আর খুচরা মার্কেটের ভিতরে একটা সমন্বয়হীনতা, ব্যাপক ব্যবধান, এবং এটা সমন্বয়হীনতা বলেন, সিন্ডিকেট বলেন, যে কোনো একটা বিষয়ের সাথে জড়িত। তো আমরা এখান থেকে এই বিষয়গুলি ভাঙার জন্য
দ্রুত এর ভাঙাচোরা না, আমি বলি মনিটরিং করার দরকার। আর একটা বিষয়, আমাদের যে জীবনযাত্রার মান, যেটা আমাদের যে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, আমরা আমাদের যে মুদ্রাস্ফীতির ফলে আমাদের যে ক্রয় ক্ষমতা কমে গেছে, আবার আমাদের ইনকামটাও বাড়েনি। এই জন্য আমাদের উপরে এই প্রেশারটা খুব বেশি প্রবলভাবে দেখা যাচ্ছে। এখানে যারা খুচরা ব্যবসা করে তাদেরকে আমি আহ্বান করব, তারা যেন একটা মিনিমাম লাভের মাধ্যমে ভোক্তাদের কাছে তাদের জিনিসপত্র বিক্রি করে। এখানে দেখা যাচ্ছে কেউ একটা 30 টাকায় একটা সবজি কেনার পরে, সাংবাদিক সাহেব আমি বলে দিচ্ছি, এটা যেটা নিয়ে আমি এই উপস্থাপন করে যাচ্ছি, আমাদের দেশে যখন বাজেট হয় না জুলাই টু জুন, এই কতিপয় যেগুলো আইটেম দাম একটু সিজনাল কমে, এর ওপরে ভিত্তি করে একটা রেটিং করে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, চাল ডাল তেল পেঁয়াজ আলু ইত্যাদি থেকে মাছ গোশ এইবার ছাগল গরু সব কিছুর ওপরে কিন্তু সম্ভাব্য নয় আজকের বাজারটা কত এবং এখন নভেম্বর জানুয়ারির বাজার কত হবে, জুলাইতে কত হবে, এই জুনে কত হবে, এর একটা রেট থাকে। সেই রেটটা আমি ইতিপূর্বেও দেখতাম আর কি। এখন যেটা শুধুমাত্র একমাত্রই পাওয়া যায় মিলিটারির, পুলিশের, বিডিআর এর যে রেশন দেয় এদের কাছে, আর এই রেশনে হচ্ছে সরকারি মাল থাকে, ডিস্ট্রিক্টের মাল থাকে, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশেরও মাল থাকে। কিন্তু পুলিশের যেটা রেশনিং চার্ট সকলগুলো কম্পাইল করে একটা রেট চার্ট থাকে। আমাদের এখানেও যদি প্রত্যেকটা, বিশেষ করে এখন আমাদের ঢাকা শহর, ডিস্ট্রিক্ট শহর, উপজেলা শহর, প্রায় জায়গাতেই কিন্তু সব হয়ে গেছে গ্রোসারি শপ, একেবারে শাকসবজি থেকে নিয়ে মাছ মাংস একই দোকানে পাওয়া যায়। তো এখানটাই যদি আমাদের এই যে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা হয়েছেন শেখ বশির উদ্দিন, ইনি খুব ভালো ছেলে, আকিজ গ্রুপ এই দেশের একমাত্র নগদে সবচেয়ে বড় কোম্পানি। তো এই জায়গাটাই যদি এই উপদেষ্টা মহোদয় তার একটা তিনি ক্ষমতাটা রাখেন আর কি প্রজ্ঞাপন জারি, যে প্রত্যেকটা যারা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছে তাদের টিসিবি রেটিং চার্ট থাকতে হবে, এটা নিশ্চিত করতে, এইটা যদি নিশ্চিত করতে পারে এই যে বাণিজ্য উপদেষ্টা মহোদয় নিশ্চিত করার পাশাপাশি নির্দেশটা উপদেষ্টারা কখনই নিশ্চিত করতে পারে যখন সাংবাদিকরা, সম্পাদকরা, লেখালেখি যারা করে, বুদ্ধিজীবীরা যখন এইটা বলে, তখন কিন্তু এইটা বাণিজ্য উপদেষ্টা মহোদয় শেখ মোহাম্মদ আকিজউদ্দিনের ছেলে শেখ মোহাম্মদ বশির উদ্দিন, এনার জন্য কিন্তু সহজ করে দিলাম। টিসিবির ওপরে যদি একটা প্রজ্ঞাপন বাণিজ্য সচিব মহোদয়, অতিরিক্ত সচিব জারি করে দেয়, এইবার মনিটরিং করবে কে? ভোক্তা অধিকার। ওদের আসলে ভোক্তা অধিকার আগাগোড়ায় তারা কাজ করছে, কিন্তু কিন্তু এলোমেলো কাজ করলে তো হবে না। জনবল এত অপ্রতুল, এত বড় বাংলাদেশে যখনই টিসিবি রেট থাকে, এত বড় বাংলাদেশে এই অপ্রতুল এই আপনার জনসংখ্যা, অপ্রতুল এই নিয়ন্ত্রক দ্বারা এই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমার মতে এখানে আরো কিছু সংস্থা ইনভলভ, আমরা যারা কিনে খাই আমাদের দায় দায়িত্ব কি একেবারেই না? আমাদেরও আমরা কি জিজ্ঞেস করতে পারি না ভাই তোমার রেট চার্ট কই? আমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারি। আমাদেরকে আমাদেরও আরো সচেতন হতে হবে। হ্যাঁ, আমরা সচেতনতার সাথে সবকিছু করব। এখানে দেখা যাচ্ছে যে একজন 10 টাকায় একটা সবজি কিনে এসে 50 টাকায় বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো বন্ধ হইতে হবে। তাদের নৈতিকতার দিক থেকে তাদেরকে ঠিক, এদের দোষটা কি? একটা লোক যার পক্ষে যে অধিক ঘুষ খায়, যে একটা জায়গায় বসে পরিবহনের ওই যে যারা সাদা মাদা উঠায় আর কি ঘাটে ঘাটে, এর জন্য পুঁইশাকের কেজি 30 টাকা হলেই বাকি আর 60 টাকা হলেই কিছু বিষয় না। কিন্তু আমাদের তো না বিশ্বাস, আমাদের সাধারণ জনগণের জন্য ওখানে যদি ওই 10 টাকার জায়গায় 11 টাকা হয়, আমার তো কাঁচামরিচটা কিনা হইলো না, কিনা হচ্ছে না, বা আমরা কষ্ট আমাদের তাই নাই। আমাদের এই ওই লোকটাকে নিবৃত্ত করতে হবে, এই ভাই তুমি এখান থেকে 20 টাকা কেন করার দায়িত্ব আমাদের সাধারণ জনগণের আছে না কিছু থাকলেও এই নিবৃত্ত করার দায়িত্ব। সেই সাথে যদি এইবার ট্রেডিং কর্পোরেশনের রেটটা থাকে, শক্তি বাড়লো আপনার, আর তা না হলে তো মস্তানি হয়ে যাবে। এই জন্য টিসিবির রেটটা বাধ্যতামূলক।
এখন আপনাদের আমার আইটি এখানে বাজার ভিত্তিক কিছু মনিটরিং, বাজার ভিত্তিক কিছু মনিটরিং আমরা এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা করলাম। এই যে একেবারে প্রত্যেক বাজারে অন্তত একটা বাজার মনিটরিং কমিটি গঠন করে আমাদের যিনি বাণিজ্য উপদেষ্টা হয়েছেন এনার বরাবর আমাদের উপস্থাপনা এনএসটিভি টেবিল থেকে আমরা দুইজনই সিনিয়র সাংবাদিক আমাদের পক্ষ থেকে আর কি এই যে টিসিবি, রেড সার্ট, মনিটরিং, ভোক্তা অধিকার এদের উপরে একটা প্রজ্ঞাপন যাতে জারি করা হয়। তা না হলে সাধারণ আমরা যারা কিনে খাই আমরা আমাদের কোনো কাজটা আমরা বললেও কাজে আসছে না, ওই জায়গাটায় প্রকারান্তে আমরা তখন কেউ হয়ে যাচ্ছে সাদাবাজ, কেউ হচ্ছে কি বলে বল প্রয়োগ করছে ইত্যাদি ইত্যাদি। এইটা আমরা এই যে বাণিজ্য উপদেষ্টা মহোদয় বরাবর এইরকম একটা প্রজ্ঞাপন জারি যাতে হয় উপস্থাপন। আর আমরা এটাও শুনতে পাচ্ছি যে আসলে কারওয়ান বাজারে বিগত সরকারের আমলে বিশাল চাঁদাবাজি, তো সেই চাঁদাবাজিটা এখনো রোধ হয় নাই, অব্যাহত আছে বলে আমরা শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি। এটা অচিরেই বন্ধ হওয়া উচিত। এখানে সাধারণ মানুষজনের এখন আমাদের যে প্রোগ্রাম হজ উমরা, এইটাই তো হজ উমরা এখনকার প্রোগ্রাম, আমাদের সময় তো নাই আর আপনার আর আমি থামাইতে হচ্ছে। আমার এই যে আইটি এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এখন যে প্রোগ্রাম দিয়েছেন হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ। এবারের হজ প্যাকেজ 4,79,000 টাকা। রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ওই সেই আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্স, এর আগে তো সেই কি বলে গাজা উপত্যকা ফিলিস্তিন উজাড় করে দিয়েছে, এখন আবার লেবানন, এরপরে হচ্ছে ইয়ামেন, এই জায়গাটায় এদেরও মেরে ছাপ করে দিতেছে। আমাদের এই দুর্বল ইমানের যে শেষ কথা আর কি, আমরা তাদের জন্য ইস্তেগফার দোয়াটা করতে পারি, যেটা আমি 1987 সাল থেকে করে আসছি। সেই ফিলিস্তিনিদের উপরেই আর কি আমাদের এই যে ইস্তেগফার দোয়ার অনুষ্ঠান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ওই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন। এই যে মানব খুন, এর ন্যূনতম এর পাপের ইকুইভ্যালেন্ট হচ্ছে নিশ্চিত জাহান্নামী ব্যক্তিটা, কি বলে নিশ্চিত জান্নাতি ব্যক্তিটা নিশ্চিত জাহান্নামী হবে, খুনি ব্যক্তি। তো সেই কাজটাই যেহেতু তারা করছে, আমাদের এখান থেকে আমরা এই যে রাব্বুল আলামিন ইস্তেগফার দোয়ার অনুষ্ঠানটা আমি 1987 সাল থেকে করছি। এখানে আমাদের এই দেশের আরেকটি উপসর্গ রোহিঙ্গাদের ভিতরে আবারও আর কি ওই মায়ানমার থেকে ঠেলে দিচ্ছে। এই রোহিঙ্গাদের জন্যও আমরা এখান থেকে দোয়াটা করছি এবং অচিরেই মায়ানমার সরকারের কাছে আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে এবং জাতিসংঘকে সবিনয়ে অনুরোধ করছি, আপনাদের কর্তৃত্বে, নেতৃত্বে, তত্ত্বাবধানে ওই আমাদের এই দেশীয় যারা রোহিঙ্গা শরণার্থী এদেরকে অচিরেই তাদের দেশ রাখাইন বা আরাকানে ফেরত পাঠানোর অথবা তৃতীয় কোনো জায়গায় তাদেরকে এই যে প্রোভাইড করার ব্যবস্থা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। 1971 সালের রণাঙ্গন, 265 দিনের আমি মুক্তিযোদ্ধা। এই রকম 12 নভেম্বর 1971 ওই সেই রাত্রে আমরা ভারতে ঘুমাইতাম, দিনের বেলায় নালা কেটে এর ভিতর দিয়ে জয়ন্তীপুর থেকে সাদিপুর এসে ওই রাজাকারদের, খান সেনাদের তাদের গোলাগুলি ছোড়ার স্থান জিপ গাড়ি দেখে আমার যে কমান্ডার ছিল 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেব, লোকাল কমান্ডার মরহুম সাবেক সংসদ সদস্য আলী কদর সাহেব। তো আমার বাবাও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিল। 1971 সালের সকল শহীদদের জন্য বিদায়ী আত্মার শান্তি কামনা করি। ছাত্র জনতার সরকার, এই যে এতে যারা শহীদ হয়েছে আর কি, এখানটায় যেটা শহীদদের তালিকা করা হয়েছে 777 জন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে 1800 জন, জাতিসংঘর জরিপে বলছে 650 জন। যতজনই হোক না কেন,
এই যারা শহীদ, সকল শহীদের শহীদি মর্যাদা এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। যারা অসুস্থ, রাব্বুল আলামিন তাদেরকে দ্রুতালয়ে সুস্থ করে দিন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। আমার একটি উপস্থাপনা মুক্তিযুদ্ধ বিষয়ক। 1971 সালের রণাঙ্গনের আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের একটি মুক্তিযোদ্ধা বিষয়ক মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি, যে বিষয়ক মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যখন বললেন আপনাদের যা কিছু বলার আছে মুক্তিযোদ্ধা বিষয় হোক অন্য যাই হোক আপনারা লিখিত আকারে জানান। আমি লিখিত আবেদন করেছি। তারপরেও আমি আবারও আমার সেই নিবেদন, আমাদেরকে একটি ওই যে 1971 সালের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমি সহ আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের মুক্তি যোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেঙ্গু সতর্কতায় থাকবেন, কোভিড শেষ হয়নি, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন মশা মরুক বা না মরুক প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। সবাইকে সবশেষে সুস্বাস্থ্য কামনা করে আগামী ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।